নয়াপল্টনে বিএনপির কালো পতাকা কর্মসূচি পণ্ড, আটক অর্ধশতাধিক। উস্কানি দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। দায়িত্ব পালন করেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ আবারও যাতে অন্ধকারের দিকে না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে, বললেন প্রধানমন্ত্রী। প্রভাবশালীদের তদবিরে নিয়োগ, বদলি সহ নীতিমালার বাইরেও কাজ করছে প্রশাসন। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া দুর্নীতি বন্ধ সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা। প্রত্যাবাসন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়েও প্রতিদিনই বিক্ষিপ্তভাবে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। এখনো অনুপ্রবেশ ভাবনার বিষয়, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং তীব্র শীতের মতো এবার গরমও হবে অস্বাভাবিক। পূর্বাভাস আবহাওয়া অফিসের, এপ্রিলে তীব্র দাবদাহের আশঙ্কা। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। পুলিশের বাধা আর জলকামান ব্যবহারে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। এ সময় আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। কার্যালয়ের সামনে থেকে আটক করা হয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ অর্ধশতাধিক নেতাকর্মীকে। পরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, সংঘাতময় পরিবেশ সৃষ্টি করতে সরকার বারবার বিএনপিকে উস্কানি দিচ্ছে। তবে পুলিশ বলছে কর্মসূচি পালনের কোনো অনুমতি ছিল না দলটির। পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শুরুর আগেই শনিবার সকালে পুলিশের আচমকা ধাওয়া আর আটক তৎপরতায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সৃষ্টি হয় এমনই অস্থির পরিস্থিতি। টানাহেঁচড়া আর হুড়োহুড়ির মাঝে পড়ে দিশাহারা হয়ে পড়েন নেতাকর্মীরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের বাধার মুখেও কার্যালয়ের গেটের সামনে জড়ো হয়ে কিছু নেতাকর্মী স্লোগান দিতে থাকলে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। বেগম জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ডাকা এই কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শীর্ষ নেতারা। জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারের উপর হামলা করছে, শান্তিপূর্ণ কর্মসূচির উপর হামলা করছে। কালো পতাকা প্রদর্শন কি কোনো সংঘাতপূর্ণ? সকাল থেকে দুপুর পর্যন্ত দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ ১৫০ শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে বিএনপি। পুলিশ বলছে কর্মসূচি পালনের অনুমতি না থাকায় নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল বিঘ্ন করে কোনো কর্মসূচি করার কোনো সুযোগ এই ডিএমপিতে নেই। সেই সঙ্গত কারণে আমরা তাদেরকে পানি মেরে এখান থেকে সরিয়ে দিয়েছি। পরে দুপুর ১২টার দিকে এ ঘটনার প্রতিবাদে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবৈধ সরকার, তাদের মন্ত্রীরা সারাক্ষণ চেষ্টা করছে উস্কানি দিয়ে এবং এই ধরনের নির্যাতন অত্যাচার চালিয়ে এমন জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন সংঘাতময় পরিস্থিতিতে, যেটা আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা কিন্তু এড়িয়ে চলেছি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আহত নেতাকর্মীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এরপর বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরীর থানায় থানায় ও সারা দেশের জেলা শহরে প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জননিরাপত্তার স্বার্থেই পুলিশ কর্তব্য পালন করেছে। শনিবার দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আমরা কখনোই বাধা দিচ্ছি না। যখনই তারা কেউ যদি মাত্রাতিরিক্ত করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয়, জনগণ রাস্তাঘাট বন্ধ করে দেয়, তখনই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সেই কাজটি করে থাকেন। ঘটনার আকস্মিকতাটা এইরকমই ছিল, জনগণের দুর্ভোগ থেকে ওই এলাকাকে রক্ষা করার জন্য সেটা প্রয়োজন ছিল বলেই করেছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম জিয়া কারাগারে থাকলে আওয়ামী লীগের ভোট কমবে, এমন বিশ্বাস থাকলে তাকে ছাড়াই বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত। শনিবার দুপুরে ভোলায় ন্যাশনাল সার্ভিসেস সুবিধাভোগীদের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বলেছেন
যে বেগম খালেদা জিয়া যতদিন জেলে থাকবে তিনি তত বেশি জনপ্রিয় হবেন এবং আওয়ামী লীগের ভোট কমবে। তাহলে দয়া করে আমরা বেল মুভ করবেন না, আমরা কোর্টে যাবেন না, জেলে রেখে দেন এবং তাকে জেলে রেখে ইলেকশন করেন। কারণ উনি জেলে থাকলে যখন জনপ্রিয়তা বাড়বে তাহলে ইলেকশনে আমরা জিতে যাব। আমরা আইনে বিশ্বাস করি, আইন আইনের মতো চলবে, সেটি আমাদের প্রত্যাশা। এটা নির্বাচনের বছর, নির্বাচন হবে, এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যে কর্মসূচি করছে তা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার সকালে কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিএনপিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। আদালতের রায়ের প্রতি তারা বিক্ষোভ কর্মসূচি দেখানো, কালো পতাকা দেখানো, এটা তো আইনের প্রতি অশ্রদ্ধা করা, আদালতের প্রতি অবমাননা করা। এই বাংলাদেশে বাস করে আইনের প্রতি অশ্রদ্ধা দেখানো, আদালতের প্রতি অবমাননা করবে আর সেইটাকে প্রকাশ্যে করবে, এই ধরনের কর্মকাণ্ড এটা বরদাস্ত করা যায় না। বিএনপি আবারও ভুল পথে হাঁটছে। বিএনপিকে বেগম খালেদার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে মুক্ত করার জন্য। দেশ আবারও যাতে অন্ধকারে নিমজ্জিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে তাদের কোনোদিনই ক্ষমা করবে না জাতি। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় একথা বলেন শেখ হাসিনা। এ সময় উচ্চ আদালতের রায় লেখা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার বিকেলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এ সময় ভাষা শহীদদের মহান আত্মত্যাগ ও মাতৃভাষার মর্যাদার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় বসিয়েছিল তাদের কোনোদিনই ক্ষমা করবে না জাতি। যুদ্ধাপরাধী হিসেবে বিচার হয়ে সাজা প্রাপ্ত হয়েছে, সাজা কার্যকর হয়েছে, রক্তরঞ্জিত পতাকা তাদের হাতে যারা তুলে দিয়েছিল, জাতি যেন কোনোদিন তাদেরকে ক্ষমা না করে। এমন কোন অন্ধকারের জন্য আবার আমরা না পড়ি যে আবার আমাদেরকে সেই অন্ধকারের দিকে চলে যেতে হবে, আবার মুক্তিযুদ্ধের কথা বলতে দ্বিধাগ্রস্ত হতে হবে। সেই পরিবেশ যেন ভবিষ্যতে আর কোনোদিন বাংলার মাটিতে না আসে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রয়োজনে উচ্চ আদালতের রায়ও বাংলা ভাষায় হতে পারে। বিশ্বের সাথে যোগাযোগ রাখতে গেলে আমাকে অন্য ভাষা শিখতেই হবে, কিন্তু অন্য ভাষা না শিখতে পারলে আমরা উন্নত হতে পারবো না, এটা আমি বিশ্বাস করি না। উচ্চ আদালতের যখন রায় ইংরেজিতে লেখা হয়, আমাদের যে অনেক সাধারণ মানুষ আছে হয়তো ইংরেজি ভালো জানে না, যেমন নিম্ন আদালতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলা ভাষায় রায় লেখা। উচ্চ আদালতেও আমরা আশা করি যে ভবিষ্যতে যে দীর্ঘদিনের একটা চর্চা, চটকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু তাও আমরা আশা করি নিশ্চয়ই সেটা লিখবে। তার প্রয়োজনে সেটা ইংরেজিতে ভাষান্তর করা হোক, অনুবাদ করা হোক, অনুবাদের বিরুদ্ধে আমরা না। এছাড়া দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বাংলা ভাষার চর্চা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, পুরান ঢাকার চকবাজারে 3 তলা ভবনে ধস, 2 পথচারী আহত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মন্ত্রী, সংসদ সদস্য আর প্রভাবশালীদের তদবিরে নিয়োগ বদলি সহ বিভিন্ন সময় নীতিমালার বাইরেও প্রশাসন নানা কাজ করতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে ডিজিটাল ব্যবস্থাপনার পাশাপাশি নানাভাবে নিয়ন্ত্রণ করায় তদবির আগের তুলনায় কমেছে বলে দাবি ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কয়েকজন মন্ত্রীর। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে তদবির বাণিজ্য কিংবা ঘুষ দুর্নীতির দৌরাত্ম্য কমবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রশ্ন শেষের রিপোর্ট। ঘুষ দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তাকে আটক করার পর সচিবালয় সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবির বেড়ে যাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ পাওয়া যায় একই মন্ত্রণালয়ে বা বিভাগে বছরের পর বছর থাকার কারণে কোনো কোনো কর্মকর্তা শুধু তদবির নয়, এর বিনিময়ে আর্থিক সুবিধা আদায়ের মতো অবৈধ কাজ করে থাকেন।
জানা যায় মূলত এসব কারণে শিক্ষা ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। জরুরি কাজের জন্য কিন্তু সচিবালয়ের নিরাপত্তা বিভাগের তথ্য মতে প্রতি মাসে গড়ে প্রায় ২৮,০০০ দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করে, যাদের অধিকাংশই নিয়োগ বদলি সহ বিভিন্ন তদবিরে আসে বলে জানান স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী। কাজটা কোথায় পড়ে আছে, কোনো তথ্যের অভাবে আটকে গেছে, সেগুলি খোঁজ খবর করার নিচে আসেন। আমরা যতখানি পারি আমরা এগুলোকে কন্ট্রোল করছি। পাস দেওয়ার সময় আমরা কন্ট্রোল করে দিচ্ছি। আমরা যেটা নাকি পার্মানেন্ট পাস সেটাও আমরা কন্ট্রোল করে দিচ্ছি। বাড়িতে যে পরিমাণ লোক যায় গভীর রাত পর্যন্ত, সেটা মিলাইলে পরে কয়েক শত লোকের সাথে কথা বলতে হয়, মানে মানসিকভাবেই সুস্থ থাকা কঠিন ব্যাপার। প্রায় ৮০%-এর বেশি শিক্ষক দেখা যায় সারাক্ষণ তদবির করে যাচ্ছে। তবে আগের তুলনায় তদবিরের মাত্রা কমেছে দাবি করে তারা বলেন, মন্ত্রী, সাংসদ সহ সমাজের প্রভাবশালী মহলের চাপে নীতিমালার বাইরে গিয়ে নানা কাজ করতে বাধ্য হয় প্রশাসন। বেশিরভাগ তদবির আসে তাদের সুবিধার জন্য। যারা আসেন তারা নানা ধরনের ক্ষমতাবান লোক, তার পক্ষে এমপি দম দিচ্ছেন, মন্ত্রী দম দিচ্ছেন, অফিসারের দম দিচ্ছেন, নেতারা দম দিচ্ছেন। এর ফলে আমাদেরকে অনেক সময় আইনের বাইরে গিয়েও করতে বাধ্য হই আমরা। অনেক তদবিরবাজ একটা অসৎ উদ্দেশ্যে নিয়ে আসে। এই ধরনের অসৎ উদ্দেশ্যে যারা আসেন তাদের সংখ্যা কমানোর জন্য আমরা এখানে অনেক কিছু নিয়ম কানুন ফলো করছি। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ ধরনের অনিয়ম বা তদবির ও ঘুষ দুর্নীতির দৌরাত্ম্য বন্ধ তথা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তদবির সংস্কৃতি যেটা আছে, টাকা পয়সা দিয়ে বলেন বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বলেন, এখানে যদি রাজনৈতিক একটা প্রত্যয় থাকে যে না, এইভাবে আমরা দেশকে চলতে দেব না, আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, তাহলে তদবির কমে যাবে। পৃথিবীর সব দেশে কিছু কিছু ডিপার্চার আছে, আমাদের দেশেও থাকবে, কিন্তু ইন জেনারেল একটা পলিটিক্যাল ডিটারমিনেশন থাকতে হবে। অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার ফলে প্রশাসনে তদবির বাণিজ্য ক্রমেই বাড়ছে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব। শিক্ষা বহির্ভূত কাজের মধ্যে বসে আছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের বছর রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতেই বেগম জিয়ার আইনজীবীরা তার জামিন বিলম্বিত করছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার বিকেলে সাভারের আমিনবাজারে তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে মন্ত্রী সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে 4,73,00,000 টাকা ব্যয়ে 5টি শাখা সড়কের উদ্বোধন করেন। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডির অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বারবার আদালত পরিবর্তন, উচ্চ আদালতে যাওয়া এবং ইচ্ছে করে মামলাটাকে আজকে বিলম্ব করে করে নির্বাচনের বছর নিয়ে এসেছে। নির্বাচনের বছর একটা অহেতুক একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য। বেগম খালেদা জিয়ার সাজা যখন হলো, তার আইনজীবীরা আদালতের ডিভিশনের জন্য কোনো দরখাস্ত দেয় নাই, সার্টিফাইড কপির দরখাস্ত সময় মতো দেয় নাই, যার ফলশ্রুতিতে সার্টিফাইড কপি তাদের জন্য বিলম্বিত হয়েছে। পেতে জামিনের দরখাস্তের কপি দুদকের আইনজীবীকে সময় মতো সরবরাহ করা হয় নাই, যার ফলশ্রুতিতে বৃহস্পতিবারই জামিন হয়ে যেত। সেই জামিনের শুনানি আগামী রোববার, অর্থাৎ ইচ্ছে করে বেগম খালেদা জিয়াকে জেলখানায় থাকার ব্যবস্থা তারা করছে, বিলম্ব করছে। বেগম খালেদা জিয়া শুধু এতিমদের টাকা মানেন নাই, বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছেন বেগম খালেদা জিয়া, তার পুত্র। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই। কে নির্বাচনে আসলো বা কে নির্বাচন বর্জন করলো, এটা আমাদের দেখার বিষয় নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, হিংসা বা ধ্বংসাত্মক রাজনীতি নয়, শান্তিতে বিশ্বাস করে জাতীয় পার্টি। শনিবার সকালে রাজধানীর বনানীতে জাপা কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, দিন দিন শক্তিশালী হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি হাঁটি হাঁটি পা করে আজ অনেক শক্তিশালী হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে তারা নিরাপদ নয়, বিএনপি আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়, আওয়ামী লীগ বিএনপির কাছে নিরাপদ নয়, সবাই আমার কাছে নিরাপদ, সবাই জাতীয় পার্টির কাছে নিরাপদ। সেই জন্য আমাদের সামনে পথ অত্যন্ত পরিষ্কার, সুন্দর পথ। আমি হিংসা বিশ্বাস করি না, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করি না, আমি হরতালে বিশ্বাস করি না, জ্বালাপোড়ার বিশ্বাস করি না, মানুষ মারা হত্যাকে বিশ্বাস করি না। আমরা সহজ পথে চলি, শান্তির পথে চলি। প্রবাসের সময় আরো থাকছে। 4 দিন পরে শেষ হচ্ছে 21শে গ্রন্থমেলা।
শেষ ছুটির দিনে সব বয়সী পাঠকের ভিড় মেলা প্রাঙ্গণে। প্রত্যাবাসন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়েও প্রতিদিনই বিক্ষিপ্তভাবে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। আজও কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে 87 জন রোহিঙ্গা। ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া সহ বর্বরতা পুরোপুরি বন্ধ না হয় টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে জানিয়েছে পুলিশ। এদিকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশের জন্য ভাবনার বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সুজাউদ্দিন রুবেলের তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর আগস্টের শেষের দিকে মিয়ানমারের সহিংসতা শুরুর পর থেকেই দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। মিয়ানমার থেকে আসা এসব নির্যাতিত রোহিঙ্গার ঠাঁই হয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ছোট বড় বেশ কয়েকটি আশ্রয় শিবিরে। এরপর নানা চাপের মুখে গত 23শে নভেম্বর রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করে মিয়ানমার। সবশেষ 16 ফেব্রুয়ারি প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে 8032 জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করে বাংলাদেশ। এদিকে আগের মতো ব্যাপক হারে না আসলেও টেকনাফ সীমান্ত দিয়ে প্রতিদিনই বাংলাদেশে প্রবেশ করছে 2 থেকে 300 রোহিঙ্গা। অবরুদ্ধ অবস্থা ও খাবার সংকটের পাশাপাশি মিয়ানমার সেনাবাহিনী ও মগদের নির্যাতনে বাংলাদেশে চলে আসা ছাড়া আর অন্য কোনো উপায় নেই বলে জানায় নতুন আসা রোহিঙ্গারা। বেচা কিনা কইনাবারে মানুষ হইছে হন চাই দরিলি যার মারে আধা ঘন্টা করে আধা করে জুলুম করে তুই ইয়ানা হারো না এটা বাংলাদেশে দিয়েছি দেই এটা যেন সরজম বইতে কেরান দিলা বুড়া জিয়া লরিয়ান তো এরা গোলে ফাইনাল লরিনে ভারে কে লরিনে ভারে হনিকে যাইনে ভারে অদম্মাদে বুড়া মানুষকে কেঙ্গুরি চলিব ইয়া জুলুম হন দিলা ইয়া। চুক্তির পর মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখছেন না এই পুলিশ কর্মকর্তা। তাদের সুবিধাজনক স্থান দিয়েই আসে। সাবরাঙের 2-1টা পয়েন্ট আছে, তারপর আমার এই টেকনাফের মধ্যে খিয়া এলাকার দিকে 2-1টা পয়েন্টে আছে। প্রত্যাবাসন শুরু হওয়ার পরও যদি রোহিঙ্গারা এভাবে আসতে থাকে তবে বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা আসছেন মূলত ওখানকার কিছু অথরিটি, লোকাল এবং ডিফেন্সের লোকজন মিলে বলছে যে বাকিরা বাংলাদেশ চলে গেছে, তোমরাও চলে যাও। আবার অনেকে আসছেন ফ্যামিলিতে খুঁজতে তাদের হারিয়ে যাওয়া মানুষজনকে। কিন্তু অবশ্যই প্রত্যাবাসন যখন শুরু হবে তারপরও যদি আবার আসতে থাকে তাহলে আমাদেরকে সেটা সিরিয়াসলি ভাবতে হবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দেয়া তথ্য মতে ফেব্রুয়ারি মাসের গত 23 দিনে বাংলাদেশে এসেছে 595টি পরিবারের 2500-এর অধিক রোহিঙ্গা। সময় সংবাদ, কক্সবাজার। এবারের হজ যাত্রায় বিমান ভাড়া 1,25,000 টাকা থেকে বাড়িয়ে 1,40,000 টাকা নির্ধারণের পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে বিমান ভাড়া বাড়ানোর এই পরিকল্পনায় ক্ষুব্ধ হজযাত্রী ও হাব নেতারা। ভাড়া বাড়ানোর এই পরিকল্পনা আগামী সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন হওয়ার কথা রয়েছে। আরো জানাচ্ছেন কমল দে। আটপ এবং হাব নেতাদের মতে সৌদি আরবে পবিত্র উমরা পালনের জন্য আসা যাওয়ার বিমান ভাড়া এমনিতে মাত্র 55,000 টাকা, কিন্তু গত বছর পর্যন্ত পবিত্র হজ পালনের জন্য বিমান ভাড়া নির্ধারিত করেছিল 1,25,000 টাকা। মূলত হজ যাত্রীদের নামিয়ে দিয়ে খালি বিমান আনতে হয় বলে ভাড়া আদায় করা হয় দ্বিগুণের বেশি। এর মাঝে এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে হাজিপতি বিমান ভাড়া আরো 15,000 টাকা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স। ফুয়েলের চার্জ বেড়ে গেছে আন্তর্জাতিক বাজারে, ওই জন্য তারা এই ভাড়াটা বৃদ্ধি করবে। উমরা ফেয়ার চলতেছে 55 থেকে 60,000 টাকা। যদি বিমান ভরা যাবে খালি আসবে এই অজুহাতও থাকে, ডাবল ভাড়ায় তো 1,20,000-এর উপর হওয়ার কথা না। সেই জন্য আমাদের দাবি হচ্ছে 1,25,000-এর উপর যাতে বিমান ভাড়া বৃদ্ধি করা না হয়। ইতিমধ্যে সৌদি সরকার হাজিদের মুআল্লিম ফির পাশাপাশি বাড়িয়ে দিয়েছে বাড়ি ভাড়াও। এই অবস্থায় বিমান ভাড়াও বেড়ে গেলে চরম ভোগান্তিতে পড়তে হবে সাধারণ হাজিদের। 500 টাকার মুআল্লিম ফি সৌদি গভর্নমেন্ট 1500 টাকা করছে। মক্কা শরীফে 2000 টাকা কর ভাড়া, ওখানেও বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ বিমান যদি তারপর আবার এখানেও বৃদ্ধি করে তাহলে এটা হাজিদের প্রতি জুলুম হবে। হজ যাত্রার অন্তত 6 মাস আগেই হাজিদের বুকিং নিয়ে নেয় ট্রাভেল এজেন্টগুলো। বুকিং এর সময় সরকার নির্ধারিত টাকাও তারা নিয়ে নেয়। সরকার ইতিমধ্যে হাজি প্রতি 3,19,000 টাকা খরচ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু নতুন করে বিমান ভাড়া বাড়ানো হলে বাড়তি টাকা পরিশোধে জটিলতা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা এই হাব নেতার। আমরা ইতিমধ্যে 2018 সালে হাজি সংগ্রহ করে ফেলেছি গত বছরের বিমান ভাড়ার হিসাব করে। এখন যদি 15 থেকে 20,000 টাকা বিমান ভাড়া বেড়ে যাবে তাইলে এই টাকা হাজিদের থেকে কালেকশন করা আমাদের জন্য দুরূহ হবে। এবার 1,27,000 হাজি পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। আগামী আগস্ট মাস থেকে শুরু হবে হাজিদের হজ যাত্রা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
রাজধানীর লালবাগে ধসে পড়া পুরাতন ভবনের উদ্ধার কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস। এতে আহত হয়েছেন 2 জন। রাত 10টার দিকে চকবাজার থানাধীন হরিনাথ ঘোষ রোডের এই ভবন ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ভবনের নিচের সড়কে অবস্থানরত একটি গাড়ি এবং একজন রিকশা চালক। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা আহত রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত 10:30টার দিকে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করে লালবাগ ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপে অনুসন্ধান সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে রাত 11:30টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে দলটি। হঠাৎ এই ওয়ালটা ঠাস করে ভেঙে পড়ে উনার ওই সাইডে চ্যাপ্টা হয়ে যায়, উনি হাতে আর পায়ে ব্যথা পায়, বাট কোনো ক্ষতিগ্রস্ত হয় না, ভাঙচুরে না। কমপক্ষে 70, 80, 90 বছর হয়ে গেছে। টেম্পার যেটা নষ্ট হয়ে গেছে, ইটাগুলো কত পুরানো, রডগুলো কত পুরানো, ঝুঁকিপূর্ণ। তো আমাদের 50% এই এলাকার বিল্ডিংগুলো এই টাইপের ঝুঁকিপূর্ণ, বাট সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই আমরা অলওয়েজ একটা এরকম ভীতি অবস্থায় আছি। প্রিকশন ছাড়াই কিন্তু এই ভবনটা ভাঙছিল। এটা ব্যস্ত রাস্তা, কিন্তু এই রাস্তার এখানে যতটুকু সতর্কতার সাথে ভাঙার প্রয়োজন ছিল বা একটা সিকিউর করার দরকার ছিল সেটা করে নাই। রাজধানীর বাংলা মোটরে একটি ওষুধ আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে 10 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিকেলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবৈধভাবে মজুত করা হয় বিপুল পরিমাণ ওষুধ, আর সেগুলো জব্দও করা হয়। এছাড়া অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট, অবৈধভাবে আমদানি করা ওষুধ ছাড়া খালি প্যাকেট সংরক্ষণ করা সহ রেজিস্ট্রি ছাড়াই মেডিকেল ডিভাইস আমদানির অভিযোগ আনা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, গুরুত্বপূর্ণ ওষুধের এনসিও থাকলেও তা অনেক ক্ষেত্রে মানা হয়নি, যার ফলে ওষুধের বাজার ক্ষতির শিকার হয়েছে। কিছু এমার্জেন্সি ওষুধ আমদানি করার জন্য এই প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল। যাকে দেওয়ার কথা, সাপ্লাই দেওয়ার কথা, সেই প্রপার চ্যানেল না দিয়ে ইমপ্রপার চ্যানেলে হচ্ছে কিছু ওষুধ চলে গিয়েছে এবং এতে করে কিন্তু মার্কেটে সমস্যা হচ্ছে। এখানে কিছু ওষুধগুলো একদম এই মাসে ডেট এক্সপায়ার হয়ে গেছে এবং কিছু রিয়েজেন্ট পাওয়া গিয়েছে যেগুলো আসলে অনুমোদনহীন, মানে এখন অনুমোদন দেওয়া হয়নি। সেই সমস্ত কিছু রিয়েজেন্টও কিন্তু তিনি আমদানি করেছেন। ঠাকুরগাঁওয়ে এক মাদ্রাসা ছাত্রকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ সহ 12 জনকে আটক করা হয়েছে। খুব শিগগিরই অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সহপাঠীরা জানায়, শনিবার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার দারুল উলুম ফয়েজে আম কওমি মাদ্রাসার শিক্ষার্থী আবু বক্করকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারা। এক পর্যায়ে মাদ্রাসার বাথরুমে দগ্ধ অবস্থায় তার লাশ দেখতে পায়। ঘুমানোর পর আমরা রাতে উঠছি, পর দেখি ওর বেডটা খালি। ওঠার পর ও দেখলাম হুজুর বল, হুজুর বেডটা খালি, বলছেন বাসায় চলে গেছে এখন। আর আমার খেলা আসে নামাজ পড়ে আসলে কি ঘটনা। তার শরীরে কাপড় চোপড় পরানো অবস্থায় সে মারা গেছে, তার শরীরের চামড়া পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আবু বক্করকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তার গলায় কিছু মানে গামছা পেঁচানো, যে তাকে পুড়ে মারা হয়েছে। এখন হচ্ছে এখানে যে পুরো সাইডা তার গলায় এখনো কিন্তু আছে। এতে আমরা একদম ফাইনালি আমরা মনে করতেছি যে এটা তাকে মারা ফেলা হয়েছে। আমার ছেলে বেশি লেখাপড়া করতে পারতেছে ওখানে, এই জন্য আর কি ওরা ষড়যন্ত্র করে আমার ছেলেকে হত্যা করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার 8 শিক্ষক ও 3 ছাত্র সহ 12 জনকে আটক করেছে পুলিশ। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের কিছু ক্লু আছে, আমরা কিছুক্ষণ আগে সেই মিটিং করেছি। খুব দ্রুত আমরা এটা ক্র্যাক করে আসামি গ্রেফতার করতে পারবো। 14 বছর বয়সী আবু বকর ওই মাদ্রাসায় 5 বছর ধরে পড়াশোনা করছিল। সময় সংবাদ, ঠাকুরগাঁও। কিশোরগঞ্জের বাজিতপুর থেকে উদ্ধার হলো এক নবজাতক। শিশুটির বয়স আনুমানিক 5 দিন এবং সে সুস্থ আছে। কিশোরগঞ্জ থেকে বাবলু আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এবার কিশোরগঞ্জে সড়কের পাশ থেকে কয়েকজন যুবকের সহায়তায় উদ্ধার করা হলো ফুটফুটে এক নবজাতককে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পাশে একটি পুকুর পাড়ে ওই শিশুটির কান্না শুনতে পায় এলাকার কয়েকজন যুবক। পরে সেখান থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তারা। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে একটা পিচ্চির কান্না শুনতে পাই। দেন এখানে আসার পর
আমরা এখানে প্রত্যক্ষভাবে একটা মেয়ে বাচ্চা খুঁজে পাই। ফুটফুটে বাচ্চাটা আমাদের জিম্মায় আছে, বাচ্চাটা খাইতেছে, ভালো আছে। খবর পেয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তা শিশুটির খোঁজ নেন। বর্তমানে শিশুটিকে স্থানীয় ব্যবসায়ী ওবায়দুল হকের জিম্মায় রাখা হয়েছে। 9:30টার দিকে এই বাচ্চাটাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি আমার জিম্মায় রেখে গেছে। উপযুক্ত গার্জিয়ানের কাছে যতক্ষণ না দেওয়া যাবে ততক্ষণ আমার জিম্মায় থাকবে। এ ব্যাপারে রোববার শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। শীত যেতে না যেতেই পূর্বাভাস দেয়া হচ্ছে অসহনীয় গরমের। আবহাওয়া অফিস বলছে আগামী মাস থেকে তাপমাত্রা বাড়তে পারে অস্বাভাবিকভাবে, আর এপ্রিল মাসে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশের উপরও। আরো জানাচ্ছেন বেলায়েত হোসেন। 50 বছরের রেকর্ড ছাড়িয়ে এবছর শীতের তীব্রতা ছিল চরম পর্যায়ে। গত 8 জানুয়ারি তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা যখন 2.6, তখন পুরো উত্তর পশ্চিমাঞ্চলেই তীব্র শৈত্যপ্রবাহ, যার প্রভাব ছিল সারা দেশে। শীতের খোলস থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এ মাসের বাকি কয়েকটা দিন এখনকার মতো তাপমাত্রা থাকলেও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে যেতে পারে আগামী মাসে, যা এপ্রিল মাসে গিয়ে পৌঁছাবে অসহনীয় পর্যায়ে। আবহাওয়া অধিদপ্তরের ত্রৈমাসিক প্রতিবেদন বলছে আগামী মাসে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে যা চলে যাবে 40 ডিগ্রির উপরে। প্রতিবেদনে বলা হচ্ছে এপ্রিলে একটি তীব্র তাপ প্রবাহ আর দুটি মাঝারি তাপ প্রবাহ বয়ে যেতে পারে। মার্চ মাসে যেটা হবে তাপমাত্রা হয়তো আপনাকে কোনো কোনো জায়গায় 36 ডিগ্রি বা 38 ডিগ্রি হতে পারে। এপ্রিল মেতে তাপমাত্রা আরো গ্যাজুয়ালি বেড়ে যায় এবং দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় আপনার 40 ডিগ্রি অথবা তারও একটু বেশি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO বলছে জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে বার্ষিক গড় তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে, যা দুশ্চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। এটা সঙ্গে জলবায়ু পরিবর্তনের একটা সম্পর্ক আছে। অ্যাভারেজ যেটা সেটা একটু বেড়ে যাবে, কিন্তু তার চেয়েও বেশি বাড়বে এক্সট্রিম গুলো। এত তীব্র 40 আমাদের জীবনের স্বাভাবিক পর্যায়ে পড়ে না, অন্তত এপ্রিল মাসে পড়ে না। সেটা যদি হয় তাহলে সেটা প্রচন্ড ক্ষতিগ্রস্ততা হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতে এপ্রিল মাসে বঙ্গোপসাগরে 2-1টি নিম্নচাপ তৈরি হতে পারে, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এছাড়া দেশের উত্তর মধ্যাঞ্চলে 2 থেকে 3 দিন বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী কিংবা বজ্রঝড়। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের কিছু খবর। পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকরা স্বেচ্ছায় নিরাপদে নিরাপত্তার সাথে পূর্ণ মর্যাদা নিয়ে দেশে ফিরে যাবে বলে প্রত্যাশা বাংলাদেশ সরকারের। শুক্রবার জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বার্ষিক সংসদীয় শুনানির শেষ দিনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান এই আশাবাদ ব্যক্ত করেন। এতে অংশ নিয়ে ফারুক খান গ্লোবাল ইমিগ্রেশন কম্প্যাক্টে বিবেচনার জন্য 5 দফা প্রস্তাবনা তুলে ধরেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিরাপদ অভিবাসন, পরিপন্থী এবং অভিবাসীদের স্বার্থ বিরোধী কোনো আইন পাশ করা যাবে না, অভিবাসীদের মানবাধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখে আইন পাশ করতে হবে বলেও প্রস্তাবনা তুলে ধরে পাশকৃত আইনে অভিবাসী পাচারের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান। পাশাপাশি বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরও ফিরিয়ে আনতে সরকার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে কানাডায় অবস্থানরত নূর চৌধুরীকে ফেরাতে অনেকটা অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। শুক্রবার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোল্লা মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। কূটনীতি আপনাদের বুঝতে হবে, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত যারা খুনি তাদের প্রত্যেককে আমরা ফেরত নিয়ে তাদের ব্যাপারে তাদের রায় যাতে কার্যকর হয়। তারেক জিয়া লন্ডনে পলিটিক্যাল অ্যাসাইলামে আছে, সুতরাং আমরা ইতিমধ্যে এই ব্যাপারে আমরা বলেছি যে পলিটিক্যাল অ্যাসাইলামে থাকা অবস্থায় কেউ কি এই ধরনের বিবৃতি দিতে পারে কিনা, এই ব্যাপারে আমাদের কূটনৈতিক পর্যায়ে আলোচনা করছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন। সেসব খবর দিয়ে ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ভাষাবিদ ফ্রেডরিক বজওয়েল, কনসুলেটের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক কলাকুশলীরা উপস্থিত ছিলেন। কানাডার রাজধানী অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে 21শে ফেব্রুয়ারি ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়াও ভাষা শহীদদের স্মরণে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে মন্ট্রিয়লের স্থানীয় একটি হলে আওয়ামী লীগ কানাডা শাখা ও বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার পক্ষের সংগঠনগুলোর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অন্যদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের উদ্যোগে সম্মিলিতভাবে 21-এর প্রভাত ফেরি, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কবিতা আবৃত্তি, 21-এর গান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়েতে সাহিত্য পরিষদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েতের সিনিয়র সহ সভাপতি কবি আনিসুর রহমান মিলনের কাব্যগ্রন্থ নিমিষে রুদ্ধশ্বাস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ কুয়েতের উদ্যোগে 21-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ উত্তর বাওয়াদি আঞ্চলিক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও ভাষা শহীদদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও সৌদি আরবে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রিয়াদের স্থানীয় একটি হলরুমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখোলা এলাকায় এই ঘটনা হয়। নিহতের স্বজনরা জানান, রাত 2টার দিকে কয়েকজন লোক মোবারক হোসেন নামের অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির ভেতর থেকে মোবারক হোসেন বের হয়ে বারান্দায় এলে গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিষয়টি ডাকাতি না পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শেষ ছুটির দিনে লেখক পাঠকদের পদচারণায় মুখর ছিল অমর একুশে গ্রন্থমেলা। শনিবার সকাল থেকে শিশুদের আনাগোনা ছিল শেষ শিশু প্রহরে। ব্যস্ততায় বা অবসরে বইয়ের সাহচর্যই জীবনের শ্রেষ্ঠ দর্শন, এমনটাই চাওয়া বইপ্রেমীদের। লেখক আর প্রকাশকের আনন্দযজ্ঞে মাসব্যাপী পাঠকের আমন্ত্রণ, জ্ঞান আর প্রজ্ঞার সঙ্গে আনন্দের সহাবস্থান। বইয়ের পাতায় নিজেকে বদ্ধ করে বিশ্বজগৎ দেখার সংকল্প, এর অন্য নাম অমর একুশে গ্রন্থমেলা। শেষ শিশু প্রহরে সকাল থেকে ছিল শিশুদের ভরপুর জমায়েত। হালুম, ইকরি, শিকু আর টুকটুকের জন্য আবারও 1 বছরের অপেক্ষা। তবু প্রিয় চরিত্র আর পছন্দের বই নিয়ে ছিল ব্যস্ততা। হালুম মাছ খায় আর বই দেখে। সিন্ডারেলার বই ভালোবাসি আমি, এছাড়াও নলেজের বই ভালোবাসি, ধাঁধার বই, কবিতার বই, বঙ্গবন্ধুর বই কিনেছি, তারপর আরো বই কিনবো, গল্পের বই কিনবো। অনেককেই ভালো লাগে কিন্তু হালুমকে বেশি ভালো লাগে। সময় বাড়ার সঙ্গে ভিড় বাড়ে সব বয়সী মানুষের। পছন্দের লেখার খোঁজে ছুটে বেরিয়েছেন বাংলা একাডেমি চত্বর, মিলিয়েছেন প্রাপ্তি আর বাস্তবতা। মেলা উপলক্ষে আমরা এখানে এসে সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, অনেক নতুন নতুন বইয়ের সাথে পরিচয় হওয়ার সুযোগ থাকে। মেলার শেষ সময় আমি অনেক বই কেনার জন্য আসছি, সব মিলে ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমি প্রথম আসছি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। গল্পের বই, ছড়ার বই কিনে দেই, একটু ওদের পছন্দ মতো, যেমন সিন্ডারেলা, বিভিন্ন কার্টুনের বই কিনে দেই, এতে ওদের মনটা একটু ভালো হয়, পড়াশোনায় একটু আগ্রহটা বাড়ে। জীবনের শত ব্যস্ততার কোলাহলেও বইয়ের সঙ্গে বন্ধুত্ব থাকুক অটুট, বইয়ের হাত ধরে সমৃদ্ধ হোক আগামী, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। মৌসুমী মৌ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
নয়াপল্টনে বিএনপির কালো পতাকা কর্মসূচি পণ্ড, আটক অর্ধশতাধিক। উস্কানি দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। দায়িত্ব পালন করেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ আবারও যাতে অন্ধকারের দিকে না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে, বললেন প্রধানমন্ত্রী। প্রভাবশালীদের তদবিরে নিয়োগ বদলি সহ নীতিমালার বাইরেও কাজ করছে প্রশাসন। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া দুর্নীতি বন্ধ সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা। প্রত্যাবাসন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়েও প্রতিদিনই বিক্ষিপ্তভাবে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। এখন অনুপ্রবেশ ভাবনার বিষয়, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং তীব্র শীতের মতো এবার গরমও হবে অস্বাভাবিক, পূর্বাভাস আবহাওয়া অফিসের। এপ্রিলে তীব্র দাবদাহের আশঙ্কা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।